হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। আমরা অলরেডি নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে পড়েছি, তারপরে পৃথিবীর অভিকর্ষ সম্পর্কে পড়েছি, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে পড়েছি এবং শেষ ক্লাসে আমরা অভিকর্ষজ ত্বরণের কীভাবে পরিবর্তন হয়, কোন কোন কারণের জন্য পরিবর্তন হয় সেগুলো পড়েছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে গ্রহ ও উপগ্রহের গতি। আমরা তো দেখতেই পাই না যে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সেরকমভাবে পৃথিবীর মতোই আরও অনেক গ্রহ আছে যেগুলো সূর্যের চারিদিকে ঘোরে। যেমন বুধ হলো, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো সব কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে সূর্যের চারিদিকে আমরা এখন জানছি যে ঘুরছে, কিভাবে ঘুরছে, সমস্ত কিছু আমরা জানি, কিন্তু একটা সময় ছিল যখন জানতো না, কেউ জানতো না। তখন বিজ্ঞানীরা অনেক খুব উৎসাহ ধরে ওরা দেখতো, আকাশকে দেখতো যে কোথায় কী আছে, কোন গ্রহ কোথায় আছে। যেমন ধরো, যখন বিজ্ঞানী কোপার্নিকাস ছিলেন, কোপার্নিকাস অনেক কিছু ভেবেচিন্তে বলেছিলেন, দেখে শুনে পর্যবেক্ষণ করে তিনি বলেছিলেন যে এরকম ব্যাপার যে সূর্যের চারিদিকে সব গ্রহগুলি ঘুরছে, সূর্য হচ্ছে স্থির আর সূর্যের চারিদিকে, তো এটা যদি সূর্য হয়, সূর্যের চারিদিকে সব গ্রহগুলো কিন্তু ঘুরছে, সেটা বুধ হয়ে গেল, পৃথিবী হয়ে গেল, বা বাকি যে গ্রহগুলো সবগুলোই। তিনি এটা বলেছিলেন যে সূর্য স্থির, বাকি গ্রহগুলি ঘুরছে সূর্যের চারিদিকে। তারপরে বিজ্ঞানী টাইকো ব্রাহে তিনি কি করলেন, তখন টেলিস্কোপ আবিষ্কার হয়নি, তো তখন তিনি কি করতেন, তিনি ওই আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং তিনি পর্যবেক্ষণ করতেন যে কোন গ্রহগুলি বছরের বিভিন্ন সময়ে কোথায় কোথায় আছে। এইভাবে তিনি পর্যবেক্ষণ করতেন এবং তিনি ওইভাবে লিখতেন যে কোথায়, তার যে পর্যবেক্ষণ সেইগুলো তিনি একটা খাতাতে লিখতেন এবং আস্তে আস্তে তিনি তথ্যগুলো লিখেছিলেন একটা জায়গাতে। পরবর্তীকালে সেই সব তথ্যগুলোই বিজ্ঞানী যে জোহানেস কেপলার সেই সব তথ্যগুলো পর্যবেক্ষণ করলেন, সেইগুলো বিশ্লেষণ করে তিনি তিনটি সূত্র তিনি দিলেন, যেগুলো হচ্ছে যে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী যে গ্রহগুলি ঘুরছে, কিভাবে ঘুরছে, তাদের গতি কীরকম, তাদের সমস্ত কিছু প্রদক্ষিণকাল প্রদক্ষিণকাল কত সময় ধরে ঘুরছে, কিভাবে ঘুরছে, সমস্ত কিছু নিয়ে তিনি তিনটি সূত্র দিলেন, যেগুলোই হচ্ছে কেপলারের সূত্র নামে পরিচিত। কেপলারের সূত্র, এই সূত্রগুলি হচ্ছে কেপলারের সূত্র নামে পরিচিত। কি কি সূত্র? প্রথম সূত্র হচ্ছে প্রথম সূত্রতে কি বলছে, কেপলার কি বলছে যে আমরা যখন উপবৃত্ত সম্পর্কে জানি, এই যে উপবৃত্ত, এটা একটা উপবৃত্তের কি হয় যে দুটো ফোকাস থাকে, একটা হচ্ছে ফোকাস পয়েন্ট বা ফোকাস বিন্দু, দুটো ফোকাস বিন্দু থাকে এরকম। আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রে কটা কেন্দ্র থাকে? একটাই। কিন্তু যখন একটা উপবৃত্ত আঁকি তখন তার কিন্তু দুটো এরকম, তখন তার কেন্দ্র আমরা ঠিক বলি না, তখন তার ফোকাস বলি। আর কেন্দ্র বলতে আমি সেটাকে, এই জায়গাটাকে আমরা কেন্দ্র বলতে পারি, যে এই যে বড় রেখা, এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। আর এই যে ছোট রেখা, এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। এই যে বড় রেখা, সেটার উপরে দেখো দুটো ফোকাস বিন্দু আছে। এবার বিজ্ঞানী কেপলার কি বললেন, যে এই যে সূর্যের চারিদিকে যে গ্রহ ঘুরছে, সেগুলো হচ্ছে বিশেষ করে পৃথিবীর ক্ষেত্রে, যে এই সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। হচ্ছে যে প্রত্যেকটি গ্রহ, পৃথিবীর মতো প্রত্যেকটি গ্রহই এই যে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে, বা যে কোনো গ্রহ ঘুরছে। তাহলে একটা গ্রহ ঘুরছে এবং সূর্য কোথায় আছে? সূর্য হচ্ছে, এই যে বললাম যে দুটো ফোকাস বিন্দু আছে, সেই ফোকাসের যে কোনো একটাতে হয় এখানে বা এখানে হচ্ছে সূর্য আছে, এটা হচ্ছে সান। তো কেপলারের প্রথম সূত্র কি বলে, যে প্রত্যেকটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। প্রত্যেকটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং এই উপবৃত্তের
যে কোনো একটি ফোকাসে সূর্য অবস্থান করে। এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে না, যখন এই যে সূর্যের চারিদিকে এই উপবৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ ঘুরছে, তখন সমান সময়ের অবকাশে, মানে ধরো একটা সূর্য, একটা ধরো গ্রহ, ধরো পৃথিবী আমি ধরে নিলাম যে ও এইখান থেকে, এটা এ অবস্থান ছিল, এটা বি অবস্থান ছিল, এই এ থেকে বিতে যদি টি সময়ে যায় বা টি ওয়ান সময়ে যায়, যেটা আমি ধরুন 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময়ে, বা এটাকে সেকেন্ডে বলাটা খুব মুশকিল হবে, যে ধরো 2 ঘন্টায়, এই 2 ঘন্টা সময়ে যদি ও এই এ অবস্থান থেকে বি অবস্থানে যায় এবং পরবর্তীকালে ধরো এইখানে সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা বিভিন্ন অবস্থান, ঠিক আছে, মানে গ্রহের বিভিন্ন অবস্থান। তাহলে একটা গ্রহ যদি এ থেকে বি অবস্থানে যেতে 2 ঘন্টা টাইম লাগায়, আবার এই সি অবস্থান থেকে ডি অবস্থান যেতেও 2 ঘন্টা টাইম লাগায়, ই থেকে এফ যেতেও 2 ঘন্টা টাইম লাগায়, মানে সমান সময়ে এই যে দূরত্বগুলো যাচ্ছে, তার ফলে ও সূর্যর সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করছে, এই যে ক্ষেত্রফল সূর্যকে নিয়ে এ বি আর এই যে সূর্য এস, এই এবিএস ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে ধরো এই যে এস আর সি ডি, এই যে এই ক্ষেত্রফল, তারপরে ধরো এই যে ক্ষেত্রফল ই এফ অ্যান্ড এস, তাহলে এই যে ক্ষেত্রফলগুলো তৈরি করছে, এগুলো কিন্তু সমান সময়ের অবকাশে, মানে 2 ঘন্টা, এটা যেতে 2 ঘন্টা যদি টাইম লাগে, এটা যে এই সিডি যেতেও 2 ঘন্টা টাইম লেগেছে, ইএফ যেতেও 2 ঘন্টা টাইম লেগেছে, তার ফলে এই যে সূর্যের সাথে যে ক্ষেত্রফলটা রচনা করছে, এই ক্ষেত্রফলগুলো বলছে যে সমান হবে, এই ক্ষেত্রফলগুলো সমান হবে। তার মানে হচ্ছে এই যে সূর্য এবং এই যে গ্রহ, যেটা ধরো এখানে সূর্য আছে আর এখানে একটা গ্রহ আছে, এই সূর্য আর গ্রহের যে সংযোজক রেখা, এটা ধরো সমান সময়ের অবকাশে, ধরো এই একটা সময় অবকাশে এখানে গেল, এই সমান সময়ের অবকাশে যদি সে এইখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, সমান সময়ের অবকাশে, এখানেও টি টাইম, এখানেও টি টাইম, টি টাইম, তাহলে যে ক্ষেত্রফলটা রচনা করবে, যে ক্ষেত্রফলগুলো রচনা করবে সেগুলো সমান হবে। মানে যে সূর্য ও কোনো গ্রহের যে সংযোজক সরলরেখা, সেটি সমান সময়ের অবকাশে সমান পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র যে সমান সময়ের অবকাশে ও সমান পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। আর তৃতীয় সূত্র কি বলে, এই যে সূর্যের চারিদিকে একটি গ্রহের ঘুরতে যত টাইম লাগে, সেটা কি বলা হয়, প্রদক্ষিণ কাল। সেটাকে আমরা টি দিয়ে, টাইম যেহেতু, সেটা টি দিয়ে ব্যাখ্যা করতে পারি, টি দিয়ে বলতে পারি। আর এই যে ওর মেজর অ্যাক্সিস আছে, তার এই যে এই দূরত্বটা, তার হাফ, অর্ধেক, সেটা হচ্ছে এ বলা হয়। আর এই সেমি মাইনর অ্যাক্সিসকে যে অর্ধেক যেটা আছে, এটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস, সেটা হচ্ছে বি, এইভাবে বলা হয়। একটা উপবৃত্তের ক্ষেত্রে এরকমভাবে একটা মেজর অ্যাক্সিস থাকে, মেজর অ্যাক্সিসের টোটাল দূরত্ব কত, 2a, যেটা হচ্ছে পুরোটা বোঝায় 2a, আর হাফ হচ্ছে এ, আর মাইনর অ্যাক্সিস পুরোটা হচ্ছে 2b, আর হাফ হচ্ছে বি। আর প্রদক্ষিণকাল, কেপলারের যে তৃতীয় সূত্র, সেখানে বলছে যে একটি গ্রহের সূর্যের চারিদিকে ঘুরতে যত টাইম লাগে বা প্রদক্ষিণকাল, সেটা হচ্ছে তার স্কোয়ার যদি করো, টি স্কোয়ার করো, সেটা হবে কার সাথে প্রপোর্শনাল, সেটা হবে যে এই যে মেজর অ্যাক্সিস তার হাফ, মানে সেমি মেজর অ্যাক্সিস যেটা এ, তার কিউবের সাথে প্রপোর্শনাল হবে। যে টি স্কোয়ার হবে প্রদক্ষিণকালের স্কোয়ার হবে এই যে উপবৃত্ত, যে কক্ষপথের যে উপবৃত্ত, তার কিউবের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনালটা হবে এ কিউব। আর এই সব সূত্রগুলো মেনে চলে যে গ্রহগুলো, যে গ্রহগুলি এবং যে কক্ষপথ রচনা করে, এগুলোকে বলা হয় কেপলারীয় কক্ষপথ। আর এই সমস্ত কক্ষপথগুলো কার ক্ষেত্রে হয়, যে বিভিন্ন গ্রহ বা উপগ্রহ, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কিন্তু যদি ধরো যে কোনো যদি ধরো ধূমকেতু এলো, ধূমকেতু কি করে, ধূমকেতু হচ্ছে যে ধরো সূর্যের চারদিকে একটা ধূমকেতু এইভাবে গিয়ে এইভাবে চলে গেল, তো এর ক্ষেত্রে কি হয়, এটা একটা অধিবৃত্ত বা পরাবৃত্তাকার পথ, মানে পরাবৃত্ত বা অতিবৃত্তাকার পথে চলে যায়।
তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কেপলারের সূত্র সেগুলো কিন্তু প্রযোজ্য নয়। কেপলারের সূত্র প্রযোজ্য শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের জন্য, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথের জন্য। যখন তুমি উপবৃত্ত সম্পর্কে পড়বে তখন একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা, এই উৎকেন্দ্রতা যেটাকে আমরা স্মল ই দিয়ে বলি, এই উৎকেন্দ্রতা হয় যে তোমার এই যে তোমার যেটা মানে যখন তোমার এটা হচ্ছে ধরো সার্কুলার বা বৃত্ত, তখন উৎকেন্দ্রতা হচ্ছে 1 হয়। মানে বি সমান এ যদি হয়, এই যে সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস, বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, তারা যদি সমান হয়, মানে একটা বৃত্তের ক্ষেত্রে কী হয়, এ সমান বি হয়, মানে তার ব্যাসার্ধ তো সমান হয়, রাইট? তো তার ক্ষেত্রে কী হয়, ই সমান 1 হয়। আর একটা উপবৃত্তের ক্ষেত্রে এই বি হচ্ছে এ এর থেকে ছোট হয়, তখন ই হচ্ছে লেস দ্যান 1 হয়। ই হচ্ছে লেস দ্যান 1, 0 থেকে বেশি লেস দ্যান 1 হয়। তো কেপলারের সূত্র শুধুমাত্র এই 0 থেকে, উৎকেন্দ্রতা যদি 0 থেকে 1-এর মধ্যে হয় তখনই কিন্তু কেপলারের সূত্র প্রযোজ্য। আর অধিবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তাকার পথের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে বি হচ্ছে গ্রেটার দ্যান এ হয়ে যায়, তখন এই ই গ্রেটার দ্যান 1 হয়। সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কী হয় না, এই কেপলারের সূত্র প্রযোজ্য নয়। তাই কোনো ধূমকেতুর ক্ষেত্রে কী হয় না, কেপলারের সূত্র প্রযোজ্য নয়। গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে কেপলারের সূত্র প্রযোজ্য। এবার আসছি যে কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ। যে কেপলারের প্রথম সূত্র তো বলেছে যে ওটা তো জাস্ট একটা তথ্য, যে সূর্যের চারিদিকে যে গ্রহগুলি একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, আর সূর্য তারাটি এই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এটাতে কোনো প্রমাণ করার দরকার নেই। দ্বিতীয় সূত্রের প্রমাণ আমরা করব, সেটা হচ্ছে যে সমান সময়ের অবকাশে এই যে গ্রহ আর সূর্যের যে সংযোজ্য সরলরেখা, এটা সমান সময়ে সমান পরিমাণ ক্ষেত্র অতিক্রম করে, সেটা আমরা প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য দেখো আমরা এরকমভাবে এটা সূর্য নিয়েছি, এবার এইটা হচ্ছে তার উপবৃত্তাকার কক্ষপথ, ধরো একটা গ্রহ, এবং সে ধরো এখানে পি অবস্থান থেকে কি অবস্থানে গেল, আর কোনো একটা মধ্যেখানে ধরো এরকম একটা সংযোজ্য সরলরেখা, সেটা হচ্ছে আর। তো এই দূরত্বটা হচ্ছে আর। আর এই যে কিউ অবস্থানে যখন আছে, এই কিউ অবস্থানে তখন হচ্ছে তার ধরো থিটা। আর পি অবস্থানে আছে যে পি অবস্থানের জন্য টোটালটা হচ্ছে, এইটা হচ্ছে ডেল্টা থিটা। তো পি অবস্থানের জন্য কৌণিক যে অক্ষাংশ সেটা হচ্ছে থিটা প্লাস ডেল্টা থিটা, আর কিউ এর জন্য হচ্ছে থিটা। আর পি আর কিউ এই যে অ্যাঙ্গেলটা সূর্যের সাথে করছে সেটা হচ্ছে ডেল্টা থিটা। এবার এই দূরত্বটা হচ্ছে আর। আর তোমার এই যে এটা যদি বাড়িয়ে দিই, এইভাবে টানি, তাহলে এইটা একটা ত্রিভুজ রচনা করবে। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এইটা চাপটা হবে সেটা কত হবে, যে এই দূরত্বটা হচ্ছে আর, এটা হচ্ছে কোণটা হচ্ছে ডেল্টা থিটা, তাহলে এই দূরত্বটা হবে আর গণিত ডেল্টা থিটা। এবার দেখো যে এই যে ক্ষেত্রফল করছে, যে তুমি যদি এই পি থেকে কিউতে যাও, তাহলে যে ক্ষেত্রফলটা তৈরি করবে তার ক্ষেত্রফল হবে এইটার পুরোটা। সেটা হচ্ছে আমি এইভাবে লিখতে পারি, যে সেটা হচ্ছে সমান হচ্ছে যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল তার সাথে সমান। তাহলে এই ত্রিভুজ মানে ধরো এটা যদি আমি এস লিখি, তাহলে এস পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেখো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার হাফ ভূমি কত, ভূমি হচ্ছে এই ত্রিভুজের, দেখো এই ত্রিভুজটা হচ্ছে এইরকম, এইখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ভূমি, এটা দেখো আর ডেল্টা থিটা। আর উচ্চতা কত, আর উচ্চতা হচ্ছে আর, তাহলে হাফ ভূমি হচ্ছে আর ডেল্টা থিটা, আর উচ্চতা হচ্ছে আর, তাহলে দেখো এটা পেলাম হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। এবার এইটা হচ্ছে তোমার হচ্ছে ক্ষেত্রফল, সেটাকে আমরা লিখলাম ডেল্টা এ, তাহলে ডেল্টা এ সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। এইটা হচ্ছে তোমার, আমি ধরে নিচ্ছি যে ডেল্টা টি সময়ে ও এই ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করলো। তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি সমান আমরা লিখতে পারবো, মানে কি হারে পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে ডেল্টা এ বাই ডেল্টা টি সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা বাই ডেল্টা টি, এটা আমরা লিখতে পারি। এবার ধরো ডেল্টা টি যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে আমি সেক্ষেত্রে লিমিট নিতে পারি, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, আর এদিকেও লিমিট নিলাম ডেল্টা টি টেন্স টু জিরো, তাহলে আমি লিখতে পারি, দেখো যে যখন
সময় যদি অতি ক্ষুদ্র হয় তখন এই ডেলটাকে আমরা স্মল ডি দিয়ে লিখতে পারি, যে অতি ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে। তাহলে ডিএ বাই ডিটি সমান হচ্ছে হাফ আর স্কোয়ার। এক্ষেত্রে আমি ডেল্টাকে আমি কী করবো, রিপ্লেস করে দেবো ডি দিয়ে, তাহলে ডি থিটা বাই ডিটি। তাহলে ডিএ বাই ডিটি সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি। এই ডি থিটা বাই ডিটি মানে কি, এটা হচ্ছে যে সময় মানে থিটা কি, থিটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণের সময়ের সাথে পরিবর্তনের হার, সেটাকে আমরা কি বলি, কৌণিক বেগ বলা থাকে। কৌণিক বেগ সেটা হচ্ছে আমরা ওমেগা দিয়ে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে ডিএ ডিটি সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। এটা হচ্ছে ডিএ ডিটিটা কী বোঝাচ্ছে, যে ক্ষেত্রফল যে রচনা করছে, যে ওই গ্রহ যখন ঘুরছে তখন এই যে সূর্যের সাথে যে যে রেখাটা, যে সংযোগকারী রেখা, সূর্য আর গ্রহ যে ধরো এটা পি লিখলাম, তাহলে এই যে সংযোগকারী রেখা এর যে সময়ের সাথে এই যে ক্ষেত্রফলটা রচনা করছে, যে দূরত্বটা যাচ্ছে, তো সময়ের সাথে কোন হারে ক্ষেত্রফলটা অতিক্রম করছে সেটা হচ্ছে ডিএডিটি। তাহলে ডিএডিটি হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। আরটা কি, আরটা হচ্ছে এই যে সংযোজক সরলরেখার দূরত্ব, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কার কৌণিক বেগ, এই যে সংযোজক সরলরেখা যে ঘুরছে, ওইখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এই যে সংযোজক সরলরেখাটা ঘুরছে তার কৌণিক বেগ। এটা হচ্ছে ডিএডিটি সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। এবার ধরো আর একটা জিনিস দেখো, যে যখন তুমি এবার ধরো তার ভরবেগ যেটা পি, ভরবেগটা যদি তুমি দেখো, যে এটা যদি সূর্য ছিল আর এইটা তোমার হচ্ছে কক্ষপথ ছিল, এবার এটা হচ্ছে তোমার থিটা, ধরো এইখানে হচ্ছে কোনো গ্রহ ছিল, এবার গ্রহটা ঘুরছে ধরো এই বরাবর উল্টো দিকে ঘুরছে, তাহলে দেখো যে কোনো মুহূর্তে তার যদি যে রৈখিক ভরবেগ সেটা হচ্ছে তার স্পর্শক বরাবর হবে, সেটা হচ্ছে পি। এবার সেটাকে আমি দুভাবে মানে বিভাজিত করতে পারি। একটা হচ্ছে এই ব্যাসার্ধ বরাবর, সেটা আমরা লিখতে পারি পি আর একটা হচ্ছে এই ব্যাসার্ধের অভিলম্ব বরাবর, সেটা হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে পিএন, লম্ব বরাবর। তাহলে এটা হচ্ছে তার ব্যাসার্ধ আর এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার মানে তুমি দেখো যে যদি তুমি এবার যে কৌণিক ভরবেগ যদি বার করতে পারো, যে কৌণিক ভরবেগ সমান কি জানি, আমরা জানি এল, কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আর ক্রস পি। হচ্ছে আর হচ্ছে তোমার হচ্ছে যে রেখা বা দূরত্ব, পি হচ্ছে তার রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ পি। এবার এক্ষেত্রে দেখো, তাহলে আমি লিখতে পারি যে আর ক্রস হচ্ছে, একটা হচ্ছে রৈখিক ভরবেগ পি আর একটা হচ্ছে প্লাস হচ্ছে আর ক্রস কৌণিক ভরবেগ, আর একটা হচ্ছে অভিলম্ব বরাবর যে উপাংশ সেটা হচ্ছে পিএন। একটা হচ্ছে এই ব্যাসার্ধ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে অভিলম্ব বরাবর উপাংশ। তাহলে দেখো যখন আর ক্রস পি, এটা যেহেতু দুটোই যদি ভেক্টরটা হচ্ছে এই পি আরও এদিকে আরও এদিকে, তো একই দিকে যদি হয় তাহলে তার ক্রস প্রোডাক্ট কী হয়, জিরো হয়ে যায়, তখন এটা জিরো হবে, আর আর ক্রস পিএন থেকে যাবে। আর ক্রস পিএন যেহেতু এটার মধ্যে আর ক্রস, যেহেতু ক্রস প্রোডাক্টে কী হয়, সাইন হয়, তাহলে আর পিএন আর সাইন থিটা। এখানে দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, আর পিএনের মধ্যে, তাই এটা সাইন 90 ডিগ্রি, তার মানে পেলাম আর পিএন। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে আর পিএন হচ্ছে কি, যে রৈখিক ভরবেগের মান কত, যে এম, আমরা জানি কি পি সমান কি এম ভি, এটা হচ্ছে রৈখিক ভরবেগ, আর ভি সমান হচ্ছে কি আর ওমেগা, তাহলে পি সমান হচ্ছে এম আর ওমেগা। তাহলে লিখতে পারি আর গণিত পিএনের জায়গায় লিখতে পারি এম আর ওমেগা, তাহলে দেখো এম আর স্কোয়ার ওমেগা। এইটা হচ্ছে কৌণিক ভরবেগ, সূর্যের সাপেক্ষে গ্রহের কৌণিক ভরবেগ হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা। তাহলে দেখো, তাহলে আর স্কোয়ার ওমেগা সমান আমি লিখতে পারি কি আর স্কোয়ার ওমেগা, তাহলে এল সমান পেয়ে গেলাম এম আর স্কোয়ার ওমেগা, তাহলে আর স্কোয়ার ওমেগা সমান হচ্ছে এল বাই এম। তাহলে এই যে ডিএ ডিটি এটা কত পেয়েছিলাম, হাফ আর স্কোয়ার ওমেগা। এই আর স্কোয়ার ওমেগা সমান আমি লিখব কি এল বাই এম, তাহলে দেখো হাফ গণিত এল বাই এম, তার মানে হচ্ছে এল বাই 2m। তাহলে ডিএ ডিটি সমান হচ্ছে এল বাই এম। তাহলে ডিএ ডিটি মানে হচ্ছে যে এই যে সূর্যের সাপেক্ষে যে একটা গ্রহ ঘুরছে এবং সূর্য থেকে তার যে এই যে সংযোগকারী সরলরেখা, সেটা যে হারে ঘুরছে, যে হারে তোমার হচ্ছে এই যে ক্ষেত্রফলটা অতিক্রম করছে তার হার ডিএডিটি, সেটা হচ্ছে এল বাই 2m এর সাথে সমান। এমটা কি, এম হচ্ছে গ্রহের ভর, আর এল কি, এল হচ্ছে কৌণিক ভরবেগ। এবার আমরা জানি যে গ্রহের ভর তো পরিবর্তন হয় না, তার মানে এটা হচ্ছে ধ্রুবক। আর কৌণিক ভরবেগ
কখন সংরক্ষণ হয়? যখন বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হয়, যেটা আমরা আগে পড়েছি। এবার বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। এবার এক্ষেত্রে যখন সৌরজগতে মানে এই যে সূর্যের সাপেক্ষে ঘুরছে তখন তো কোনো টর্ক প্রয়োগ হচ্ছে না, বাইরে থেকে তো আমরা কোনো টর্ক প্রয়োগ করছি না, তাই তার ক্ষেত্রে কী হবে? কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। সংরক্ষিত মানে সেটা ধ্রুবক থাকবে, সেটা পরিবর্তিত হবে না। তাহলে মানে এমও ধ্রুবক, এলও ধ্রুবক, তার মানে L/2m এটা পুরোটাই ধ্রুবক। তার মানে dA/dt হচ্ছে ধ্রুবক। dA/dt ধ্রুবক মানে কি? dA/dt হচ্ছে সময়ের সাথে যে ক্ষেত্রফল পরিবর্তন, সেটা হচ্ছে ধ্রুবক। মানে সমান সময়ের অবকাশে সমান পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে, সেটাই হচ্ছে যে কেপলারের দ্বিতীয় সূত্র। এবার আসছি যে গ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল। প্রদক্ষিণ দ্রুতি মানে কি? এই যে তুমি যদি ধরে নাও যে মানে একটা, এটা ধরো সূর্য, এই সূর্যের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে ধরো এইটা হচ্ছে তোমার হচ্ছে গ্রহ, তাহলে এর ভর হচ্ছে m, এর ভর হচ্ছে m। তাহলে এই যে গ্রহ ঘুরছে এটা হচ্ছে গ্রহ আর এটা হচ্ছে সূর্য। তাহলে প্রদক্ষিণ দ্রুতি বলতে কি বোঝায়? প্রদক্ষিণ দ্রুতি বলছে যে দ্রুতি নিয়ে কোনো গ্রহ তার কক্ষপথে যে দ্রুতিতে পরিভ্রমণ করে, যে দ্রুতিতে পরিভ্রমণ করে। দ্রুতি মানে কি? মানে যেটা আমরা বলি না যে দ্রুতি, যে দ্রুতিতে পরিভ্রমণ করে সেটাই হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। মানে একটা সূর্যের চারিদিকে কোনো গ্রহ তার কক্ষপথে যে দ্রুতি নিয়ে পরিভ্রমণ করে, যে ধরো ভি দিয়ে আমরা যেটা দ্রুতিকে ব্যাখ্যা করি ভি, সেই দ্রুতিকে বলা হয় প্রদক্ষিণ দ্রুতি। এবং সেটা আমরা কিভাবে বার করব? ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথ, তাহলে দেখো যে যখন বৃত্তাকার কক্ষপথে ঘোরে তখন কি কাজ করে? একটা অভিকেন্দ্র বল কাজ করে, একটা অভিকেন্দ্র বল কাজ করে, অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের মান কত? আমরা জানি mv²/r, যেখানে ভি হচ্ছে তার প্রদক্ষিণ দ্রুতি, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এম হচ্ছে তার ভর। এটা হচ্ছে অভিকেন্দ্র বল। আর যখন সূর্যের চারিদিকে একটা পৃথিবী বা গ্রহ ঘুরছে তখন কোন বল কাজ করে? সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করে, মহাকর্ষ বল। এই মহাকর্ষণ বলের মান কত? জি ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের এম, স্মল এম হচ্ছে গ্রহের ভর বাই r²। আর হচ্ছে ওই ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, যে কক্ষপথে ওই গ্রহটা ঘুরছে সূর্যের চারিদিকে। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ বল Gm/r², এটা হচ্ছে অভিকেন্দ্র বল। এই মহাকর্ষ বলই কী করে? এই সূর্যের চারিদিকে পৃথিবীর বা যে কোনো গ্রহের যে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। তার মানে এই Gm/r² সমান হচ্ছে mv²/r। তার মানে v² সমান হচ্ছে, দেখো একটা m কেটে যাবে, তাহলে মানে v² সমান আমি পেয়ে গেলাম, দেখো একটা r আছে এখানে, r² আছে, তাহলে একটা r কেটে যাবে, তাহলে r থেকে যাবে, তাহলে Gm/r। আর তাহলে v² সমান হচ্ছে Gm/r, তাহলে v সমান হচ্ছে √Gm/r। তাহলে এটাই হচ্ছে যে কোনো গ্রহের তার সূর্যের চারিদিকে প্রদক্ষিণ দ্রুতি, এটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি, প্রদক্ষিণ দ্রুতি। এটা আমরা বললাম এটা একটা যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে। এবার নর্মালি কী হয়? বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, আমরা যেটা আগে বললাম যে কেপলার সূত্র অনুসারে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এবং সেক্ষেত্রে ভি কী হয়? ভি প্রপোর্শনাল টু হয় 1/r, যেটা তোমরা পরবর্তীকালে পড়বে। এটাই তোমাদের চ্যাপ্টারে নেই, এটা হচ্ছে পরবর্তীকালে পড়বে যে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু 1/r, আর বৃত্তাকার কক্ষপথে ভি প্রপোর্শনাল টু 1/√r। এটা মনে রাখবে। তো এটা হলো প্রদক্ষিণ দ্রুতি। এবার আসছে কক্ষীয় কৌণিক বেগ। কক্ষীয় কৌণিক বেগ মানে হচ্ছে এই যে তোমার হচ্ছে এই যে সূর্যের চারিদিকে একটা গ্রহ ঘুরছে, যে কৌণিক বেগ নিয়ে ঘুরছে। একটা ছিল রৈখিক বেগ, রৈখিক বেগটা হচ্ছে এটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। আর যেটা কৌণিক বেগ, যে ওমেগা নিয়ে ঘুরছে, যে যে সময়ের সাথে সাথে যে তার যে কৌণিক সরণ কতটা পরিবর্তন হয় সেটা হচ্ছে তার কৌণিক বেগ। তাহলে সেটা আমরা জানি ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে v/r। এটা হচ্ছে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে ওমেগা সমান v/r, তাহলে আমরা জানি ভি সমান আমরা পেয়ে গেছি, তাহলে 1/r, ভি সমান আমরা জানি √Gm/r, √Gm/r। তার মানে দেখো এটা পেয়ে গেলাম √Gm/r³। এটা হচ্ছে ওমেগা সমান হচ্ছে √Gm/r³। এবার বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে কি আর হচ্ছে কি কনস্ট্যান্ট হয়, তার মানে কি এটা হচ্ছে ওমেগা সমান কী হবে? এটাও
ধ্রুবক হবে, এটাও ধ্রুবক হবে। এই প্রদক্ষিণ দ্রুতিও কিন্তু একটা বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে ধ্রুবক থাকে, আর তোমার কক্ষীয় যে কৌণিক বেগ সেটাও কিন্তু ধ্রুবক থাকবে। এবার প্রদক্ষিণকাল যদি বার করি, প্রদক্ষিণকাল বলতে যে এই যে সূর্য আছে, এই সূর্যের চারিদিকে ঘুরতে কতটা, একবার ঘুরতে কতটা সময় লাগবে সেটা হচ্ছে প্রদক্ষিণকাল, সেটাকে আমরা টি দিয়ে ব্যাখ্যা করি। এবার একবার ঘোরা মানে কি, একবার ঘোরা মানে কতটা দূরত্ব ঘোরা। দেখো এইটা যদি আর হয় তাহলে ঘুরছে কতটা, যে পুরো পরিধি বরাবর ঘুরছে, পুরো পরিধি একটা বৃত্তের পরিধি কত হয় 2πr, তাহলে এই পরিমাণ দূরত্ব ঘুরছে কত টাইমে, টি সমান সময়। তাহলে তার বেগ, যে আমরা জানি বেগ সমান কি, বেগ সমান হচ্ছে বা দ্রুতি সমান কি, বেগ সমান হচ্ছে যতটা দূরত্ব গেল বাই কতটা টাইম লাগলো, এটাই হচ্ছে ভি সমান হচ্ছে 2πr/t, এটাই হচ্ছে তার সূত্র। যে বেগ সমান বা দ্রুতি সমান হচ্ছে যতটা দূরত্ব অতিক্রম করলো বাই কতটা টাইম লাগলো, তাহলে 2πr/t। তাহলে এক্ষেত্রে লিখতে পারি টি সমান হচ্ছে 2πr/v। তাহলে 2πr/v, ভি সমান আমরা আগেই বার করেছি, ভি সমান হচ্ছে √gm/r। তাহলে এটা বসিয়ে দাও √gm/r। তাহলে দেখো এখান থেকে পাচ্ছ, দেখো টি সমান হচ্ছে 2πr গণিত √r/gm। তাহলে দেখো 2π, এখানে আরটা ভিতরে চলে গেল, তাহলে r3/gm। তাহলে এখানে যদি আমি টি স্কোয়ার করে দিই মানে দুই দিকে, তাহলে 4π² গণিত হচ্ছে r3/gm। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি টি স্কোয়ার সমান হচ্ছে 4π² গণিত হচ্ছে r3। তাহলে এই 4π² জিএম হচ্ছে জিএম, এগুলো সবই হচ্ছে ধ্রুবক, 4π² ধ্রুবক, তার মানে হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে r3। আমরা যখন হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রতে কি বলে, যে তার যে প্রদক্ষিণকালের স্কোয়ার সেটাই হচ্ছে তার যে সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধপরাক্ষ তার ঘনফলের সাথে সমানুপাতিক, তার টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে r3। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। আর তার প্রদক্ষিণ কাল কত, এইখান থেকে আমি বার করতে পারবো, টি স্কোয়ার সমান হচ্ছে 4π² গণিত r3। তো এটা হচ্ছে সূত্র। এবার দেখো এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে r3। তাহলে আর যত বেশি হবে তত বেশি টি কত হবে, তত বেশি হবে। তার মানেটা কি, তার মানে হচ্ছে যে ধরো এটা সূর্যের থেকে এখানে হচ্ছে প্রথমে কি আছে, বুধ। তাহলে বুধের দূরত্ব কত হবে, বুধের দূরত্ব হবে r1, সেটা অনেক কম হবে। এবার এখানে ধরো একটা আছে নেপচুন। তাহলে সূর্য থেকে, এটা হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব কত, সেটা হচ্ছে কম। তাহলে বুধের ঘুরতে কত টাইম লাগবে, বুধের ঘুরতে টাইম লাগে 88 দিন, কারণ তার হচ্ছে আর হচ্ছে ছোট, আর1 মানে সূর্য থেকে তার দূরত্ব কত, এটা হচ্ছে ছোট, তাই তার জন্য তার টাইম কত লাগে 88 দিন। এবার সূর্য থেকে নেপচুনের দূরত্ব অনেক বেশি, তার মানে কি আর অনেক বেশি, আর যত বেশি হবে টি তত বেশি হবে, মানে নেপচুনের ঘুরতে, ওই সূর্যের চারিদিকে ঘুরতে তত বেশি টাইম লাগবে। তো এবং তুমি যদি দেখো যে তার ক্ষেত্রে হচ্ছে একটা নেপচুনের ক্ষেত্রে যে প্রদক্ষিণ কাল, সেটা হচ্ছে নেপচুনের ক্ষেত্রে কত হয়, সেটা হচ্ছে 165 বছর, 165 বছর। তো এইভাবে তুমি দেখবে যে একটা সূর্য আছে, তারপরে ধরো বুধ, তারপরে শুক্র, তারপর পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে যেগুলো আছে তুমি দেখবে যে বুধের ক্ষেত্রে প্রদক্ষিণকাল সব থেকে কম, তারপরে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে যেগুলো বাকিগুলো আছে বৃহস্পতি, শনি, বাকিগুলো আছে সমস্ত কিছুরই। তো তার মানে হচ্ছে যে সূর্য থেকে যত দূরত্ব বাড়বে তার প্রদক্ষিণকাল তত বাড়বে, তাকে বেশি টাইম দেবে, তাকে তার পরিধি যত বেশি হবে, দূরত্ব যত বেশি হবে তার পরিধি তত বেশি হবে, তার মানে কক্ষপথের পরিধি, তাই তার বেশি সময় লাগবে তাকে ঘুরতে, এই পুরোটা ঘুরতে। তাই টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে r3 হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র, এবং এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। আর একটা জিনিস মনে করো যে দেখো যে এখানে যখন প্রদক্ষিণকাল বার করছি যে ক্যাপিটাল এম, এটা হচ্ছে সূর্যের ভর, এটা কিন্তু কোনো গ্রহের ভর নয়, মানে কোনো গ্রহের ভরের উপর নির্ভর করে না। তাই কোনো ধরো সূর্যের, এবার যদি আমি মানে সূর্যের যদি ভর বার করতে চাই তাহলে আমি কী করবো, যে একটা গ্রহ যদি নিই, গ্রহের যদি তুমি প্রদক্ষিণকাল পেয়ে যাও, দূরত্ব পেয়ে যাও আর টি, দেখো টি স্কোয়ার সমান হচ্ছে 4π² গণিত r3। তাহলে এখান থেকে তাহলে সূর্যের ভর আমি বার করবো কী করে, m সমান হবে 4π² /g t² × r3। এই আর হচ্ছে
ওই সূর্য থেকে গ্রহের দূরত্ব আর টি হচ্ছে গ্রহের প্রদক্ষিণকাল, তাহলে কিন্তু আমি সূর্যের ভর পেয়ে যাব। তাহলে সূর্যের ভর কিন্তু এইভাবে আমি পেতে পারি। সো সেটার জন্য আমরা কি করব, যে সূর্যের ভর বার করার জন্য দেখো যে সূর্যের ভর এম সমান হচ্ছে 4π² g/t² গণিত হচ্ছে r³ তাহলে দেখো যে কোনো গ্রহের, ধরো আমি পৃথিবীর ক্ষেত্রে, যে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা আর, সেটা কত, যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 × 10⁻10 মিটার। এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, ঠিক আছে। আর পৃথিবীর কত টাইম লাগে, টি কত, টি হচ্ছে 365 দিন। 365 দিন মানে হচ্ছে 300 × 24 ঘন্টা গণিত হচ্ছে 3600, তার মানে হচ্ছে এইটা হচ্ছে এত সেকেন্ড। তাহলে আর পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, এখানে বসিয়ে দাও, তাহলে এম পাবে, এটা হচ্ছে সূর্যের ভর পেয়ে যাবে। তাহলে সূর্যের ভর কত পাবে, দেখো 4π² গণিত r³ 15 × 10⁻10 তার কিউ বাই জি, জি কত 6.7 10⁻11, আর টি² কত 365 গণিত 24 গণিত 3600 তার স্কোয়ার। তো এটা অলমোস্ট তুমি পাবে যে 2 × 10⁻30 কেজি। দেখো তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পর্যবেক্ষণ করে আমি সূর্যের ভর পেয়ে গেলাম। এবার যদি আমি পৃথিবীর ভর বার করতে চাই তাহলে কী করে করব, তাহলে পৃথিবীর ভর বার করার জন্য আমাকে কী করতে হবে, যে পৃথিবীর ভর বার করার জন্য যে পৃথিবীর সাপেক্ষে চন্দ্রের যে মানে বেগ সেটা ব্যাখ্যা করলেই হবে। তাহলে চন্দ্র ঘুরছে এইভাবে, তাহলে তার টাইমও সেক্ষেত্রেও এই ফর্মুলায় কাজে লাগবে, টি² সমান হচ্ছে 4π² g/m/r³। এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রেও তুমি পৃথিবীর ভর বার করতে হলে, এটা যদি পৃথিবীর ভর যদি ক্যাপিটাল m0 যদি হয় আমি ধরলাম, তাহলে পরে চন্দ্রের যে টাইম লাগে প্রদক্ষিণকাল আর তার পৃথিবী থেকে চন্দ্রের যে দূরত্ব সেটা যদি বার করি, সেটা যদি জানি, তাহলে আমি কি m0 বার করতে পারবো। তাহলে পৃথিবীর ভর m0 সমান হচ্ছে 4π² g/t² গণিত r³। এবার এই পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত, r সমান হচ্ছে 3.84 গণিত 10⁻8 মিটার। আর চাঁদের প্রদক্ষিণকাল কত, টি সমান হচ্ছে 27.3 দিন, তার মানে হচ্ছে 27.3 গণিত 24 ঘন্টা গণিত হচ্ছে 3600 সেকেন্ড, এত হচ্ছে টাইম। এবার এটা বসিয়ে দাও, তাহলে তুমি m0 সমান পেয়ে যায় 4π² r³ কত, r হচ্ছে 3.84 গণিত 10⁻8 তার কিউ বাই হচ্ছে বাই তুমি কত পেলে, যে জি, জি হচ্ছে 6.7 10⁻11, টি² হচ্ছে 27.324 গণিত 3600 তার স্কোয়ার। তো এটা যদি বসাও তাহলে তুমি পৃথিবীর ভর পেয়ে যাবে। পৃথিবীর ভর পাবে m0 সমান হচ্ছে 6 গণিত 10⁻24 কেজি। তাহলে দেখো এইভাবে কিন্তু তুমি পৃথিবীর ভর পেয়ে গেলে, তারপরে তুমি হচ্ছে এই সূর্যের ভর পেয়ে গেলে। এবার যদি বলে যে সূর্য পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কত, তাহলে আমরা জানি যে এফ সমান কি g/m/r², এটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। তাহলে জি কত, জি হচ্ছে 6.7 10⁻11, এম হচ্ছে সূর্যের ভর হচ্ছে তোমার কত, সূর্যের ভর হচ্ছে 2 গণিত 10⁻30, আর পৃথিবীর ভর হচ্ছে 6 গণিত 10⁻24 কেজি। আর আর কত, আর হচ্ছে দূরত্ব হচ্ছে 15 গণিত 10⁻10 তার স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা যদি বসাও তাহলে তুমি পেলে 3.56 গণিত 10⁻22 নিউটন। এটা হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল। আর যদি পৃথিবী চন্দ্রের মধ্যে মহাকর্ষ বল বার করো, তাহলে এফ সমান হচ্ছে g/m0 m/r²। তাহলে জি হচ্ছে 6.7 10⁻11, m0 হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে কত, 6 গণিত 10⁻24, চন্দ্রের ভর হচ্ছে 7.33 10⁻22 কেজি, আর হচ্ছে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হচ্ছে 3.84 × 10⁻8 মিটার তার স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দাও, তুমি পাবে 1.99 × 10⁻20 নিউটন। এটা হচ্ছে পৃথিবী আর চাঁদের মধ্যে মহাকর্ষ বল, দেখো 1.99 10⁻20 নিউটন। আর সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কত, 3.56 10⁻20 নিউটন। তাহলে এটা যদি রেশিও করো, তাহলে এটা দেখলাম, এটা হচ্ছে ধরো F2 লিখলাম, আর এটা যদি F1 লিখি, তাহলে F1/F2 যদি বার করি, তাহলে F1/F2, দেখো F1/F2 কত হবে, F1 হচ্ছে দেখো 3.56 10⁻22 বাই হচ্ছে 1.99 10⁻20, তাহলে তুমি কত পাবে, এটা অ্যারাউন্ড পাবে 179। দেখো সূর্য
ও পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল সেটা হচ্ছে যে, তাহলে F1 সমান আমি লিখতে পারি 179 ইন্টু F2। তাহলে সূর্য পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল সেটা হচ্ছে পৃথিবী ও চন্দ্রের মহাকর্ষ বলের 179 গুণ। এটা মনে রাখবে যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল সেটা হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল সেটা হচ্ছে পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে মহাকর্ষ বল তার 179 গুণ। এবার আসছি মুক্তিবেগ বা মুক্তিদ্রুতি। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যদি এটা যদি পৃথিবী হয়, কোনো একটা বস্তুকে যদি উপর দিকে ছুরি দিই তাহলে দেখবে একটা দূরত্ব গিয়ে তারপর আবার কিন্তু ফিরে আসে। এবং তুমি যদি এই যে বেগ বা প্রক্ষেপ বেগ দিয়ে তুমি তাকে ছোড়ো, সেটা তুমি যত বাড়াবে সে তত পরিমাণ উচ্চতা যাবে, কারণ আমরা জানি ইউ স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে অভিকর্ষ ত্বরণ জি, উচ্চতা হচ্ছে এইচ, ইউ যদি বাড়াও এইচ তাহলে বাড়বে। তার মানে প্রক্ষেপেগ যত বাড়াবে তোমার বেগ যত বাড়াবে ও বেশি দূরত্ব গিয়ে আবার ফিরে আসবে, এবং যেখানে গিয়ে একটা জায়গায় কী হবে তার বেগ 0 হবে তারপরে ফিরে আসে, তাই তো? তার মানে কি যে তুমি বেগ দিতে থাকো, তুমি এই যে প্রক্ষেপ বেগ তুমি যদি বাড়াতে থাকো তাহলে প্রত্যেকটা বস্তু কী হবে, একটা দূরত্ব গিয়ে আবার ফিরে আসবে। এবার যত বেশি বেগ বাড়াবে তত দূরত্ব গিয়ে আবার ফিরে আসবে। এবার এমনও তো হতে পারে যে এমন পরিমাণ বেগ দিলে যেটা হচ্ছে যে এমন বেগ দিলে যার ফলে বস্তুটা গিয়ে আর ফিরে এলো না। তার মানে হচ্ছে বস্তুটা পৃথিবীর যে আকর্ষণ বল সেটা পেরিয়ে বাইরে চলে গেল, পৃথিবীর যে আকর্ষণ ক্ষেত্র তার বাইরে চলে গেল, তখন সেই বেগকে বলা হয় মুক্তিবেগ বা মুক্তিদ্রুতি বা যেটাকে ইংরেজিতে বলা হয় এসকেপ ভেলোসিটি। তার মানে যে কোনো বস্তুকে যদি কোনো পরিমাণ বেগ দাও, যে ন্যূনতম বেগ দাও, তাহলে পরে কি হবে যে যেহেতু পৃথিবী পৃষ্ঠ আছে সেখান থেকে কোনো বস্তুকে যে ন্যূনতম বেগ ইউ মিনিমাম বা ভি মিনিমাম এই পরিমাণ বেগ দিলে কি হবে, বস্তুটি কি হবে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে, বা পৃথিবী পৃষ্ঠ হতে পারে বা যে কোনো গ্রহ হতে পারে বা যে কোনো উপগ্রহ হতে পারে, তার পৃষ্ঠ থেকে কী হবে, তার মহাকর্ষীয় যে আকর্ষণ বল তার বাইরে চলে যাবে, তার যে মহাকর্ষীয় আকর্ষণ ক্ষেত্র তার বাইরে চলে যাবে এবং সে আর ফিরে আসবে না। সেটাকেই বলা হয় ওই গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির কী বলা হবে, মুক্তিবেগ বলা হবে, মুক্তিবেগ বা মুক্তিদ্রুতি বলা হবে। তার মানে যে পরিমাণ ন্যূনতম বেগ দিলে একটি বস্তুকে ওর ফিরে আসবে না, ও বাইরে চলে যাবে, যে আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে, তখন বলা হয় সেটাকে ওই যে বেগ সেই বস্তুটির ওই বেগকে বলা হয় মুক্তিবেগ বা মুক্তিদ্রুতি। এবার যদি পৃথিবীর ক্ষেত্রে আমি যদি বার করতে যাই, ধরো আমাদের পৃথিবী আছে, এই যে পৃথিবীর ক্ষেত্রে যে একটা বস্তুকে কত পরিমাণ বেগ দিলে সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে সেটা যদি বার করি, ধরো পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে আমি ধরলাম এম, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে কোনো একটা বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে রাখা থাকে সেটা হচ্ছে আর দূরত্বে আছে। এবার এই কেন্দ্র থেকে যদি আমি ধরলাম এক্স দূরত্বে, টোটাল হচ্ছে এক্স দূরত্বে কোনো একটা বস্তু রাখা আছে, সেটা হচ্ছে ভর হচ্ছে এম। তাহলে এই এক্স দূরে রাখা এম ভরে কোনো বস্তুর ওপর যে আকর্ষণ বলা হবে এফ, সেটা কত হবে, জি ক্যাপিটাল এম, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই স্মল এম হচ্ছে বস্তুর ভর বাই হচ্ছে এক্স স্কোয়ার যে দূরত্ব, তাহলে এফ সমান হচ্ছে জি এম এম বা এক্স স্কোয়ার। এবার এই বলের বিরুদ্ধে যদি কার্য করি এবং এক্স থেকে যদি ডিএক্স পরিমাণ দূরত্ব সরানো হয় এই বস্তুটাকে বলের বিরুদ্ধে কার্য করে, তাহলে যে কাজ করতে হবে সেটা কত, এফ গণিত ডিএক্স, সেটা হচ্ছে জি এম এম ডিএক্স বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে কার্য করতে হবে ডিএক্স পরিমাণ সরাতে, বলের বিরুদ্ধে কার্য, যেটা হচ্ছে ধনাত্মক কার্য। এবার যদি আমি ভূপৃষ্ঠ থেকে পুরো অসীম পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই, তাহলে কতটা কৃতকার্য করতে হবে, তার মানে কৃতকার্য কত করতে হবে, যে যদি আমি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে কী করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে বা সমাকলন করতে হবে, জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। কোথা থেকে কোথায় নিয়ে যাব, যে ভূপৃষ্ঠ মানে এক্স সমান হচ্ছে আর ইনফিনিটি মানে অসীম পর্যন্ত মানে ইনফিনিটি, তাহলে আর থেকে ইনফিনিটি নিয়ে যাব, তাহলে কৃতকার্য করতে হবে ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এখানে পেলাম জি এম এম
আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার আর টু ইনফিনিটি। এবার ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে 1/x² ইন্টিগ্রেশন কত হয় -1/x, কারণ হচ্ছে যে আমি যদি এইভাবে বার করি যে 1/x² ডিএক্স, তার মানে হচ্ছে x⁻²² ডিএক্স, তার ইন্টিগ্রেশন করতে হবে। দেখো x⁻², আমরা কী জানি ইন্টিগ্রেশন করলে -2 + 1/-2 + 1, তাহলে কত হয় x⁻1 -1/-1 মানে -1/x, এটা চলে আসছে ইন্টিগ্রেশন করে। তার মানে জিএমএম সরি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম, আর এটা লিখতে পারলাম -1/x, আর কোথা থেকে কোথা আর টু ইনফিনিটি। তাহলে দেখো এটা বসালে হবে জি ক্যাপিটাল এম এম, প্রথমে যদি ইনফিনিটি বসাও তাহলে হবে 0, তার মানে এটা 0 হয়ে গেল, মাইনাস আর এটা হচ্ছে -1/r হয়ে গেল, তার মানে পেলে GMM মাইনাসে প্লাস আর। তাহলে এই পরিমাণ কার্য তোমাকে করতে হবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মানে মহাশূন্যে বা অসীম দূরত্বে নিয়ে যেতে গেলে। তাহলে এটা হচ্ছে টোটাল কার্য। এবার ধরো কোনো ওই বস্তু এম ভরের বস্তুর যদি ধরো আমি বললাম মুক্তিবেগ, যদি ধরো মুক্তিবেগ যদি ভি হয়, তার মানে মুক্তিবেগ যদি ভি হয় তাহলে পরে সেই বেগ যদি দাও তাহলে সে কী করবে যে পৃথিবীর যে মহাকর্ষ বল ছাড়িয়ে ও বাইরে চলে যাবে, মানে ভূপৃষ্ঠ থেকে বাইরে চলে যাবে। তার মানে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে ½ mv²। এইটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে যদি তার মুক্তিবেগ যদি ভি হয় তাহলে এই পরিমাণ গতিশক্তি দিলে সে ভূপৃষ্ঠ ছেড়ে অসীম দূরত্বে চলে যাবে। তার মানে এই যে কৃতকার্য করছিলাম সেটার সাথেও সমান হবে। তার মানে হচ্ছে এই যে ½ mv², এটা কার সাথে সমান হতে হবে? এই যে কৃতকার্য করতে যত পরিমাণ কৃতকার্য করতে হবে ভূপৃষ্ঠ থেকে দূরে নিতে, সেটাই হচ্ছে তার গতিশক্তির সাথে সমান হবে। তাহলে GMM/r, এইটাই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি পার করতে পারো v² সমান হচ্ছে, দেখো 2mm কেটে গেল GM/r, আর v সমান হচ্ছে √2 GM/r। এবার আমরা জানি অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর ক্ষেত্রে কত হয় GM/r²। তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলে পেলে, তার মানে হচ্ছে GM সমান হচ্ছে GR²। তাহলে v সমান পেলে দেখো √2 GM হচ্ছে GR²/r, তার মানে v সমান হচ্ছে √2 GR। এইটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ √2g, যেখানে g হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার এটা হচ্ছে মনে রাখবে পৃথিবী পৃষ্ঠে, অন্য কোনো গ্রহে না, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কোনো বস্তুর মুক্তিবেগ। এবার এখানে দেখো একটা হচ্ছে যে বস্তুর, এখানে কিন্তু কোনো মানে টার্ম নেই যেটা হচ্ছে বস্তুর ভর নির্দেশ করে। তার মানে হচ্ছে যে এখানে কোনো স্মল এম নেই, রাইট? এই ভি হচ্ছে এম এর উপর ডিপেন্ড করে না। তার মানে হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে, সেটা মোটা হোক মানে ছোট হোক বড় হোক, যে কোনো বস্তুর ক্ষেত্রে এই মুক্তিবেগের মান কিন্তু সমান। আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে, এবং অন্য গ্রহের ক্ষেত্রে কী হবে সেটার ক্ষেত্রে এই ফর্মুলাটাই হবে 2g'(r'). অন্য গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে মুক্তিদিতি কত হবে? সেটা হচ্ছে √2 g'(r'). g' হচ্ছে সেই গ্রহের ক্ষেত্রে বা উপগ্রহের ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ, r' হচ্ছে সেই গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ বা দূরত্ব, যেটা r', ব্যাসার্ধ যেটা বোঝাচ্ছি সেটাই। তার মানে কি, যে কোনো গ্রহের মুক্তিদিতি বার করতে গেলে সেক্ষেত্রে √2 g'(r') বসাতে হবে, যেখানে g' আর r' তোমাকে সেই গ্রহের জন্য বসাতে হবে। পৃথিবীর জন্য যদি বার করি তাহলে দেখো পৃথিবীর জন্য জি কত হয়? জি হচ্ছে 9.8 m/s²। আর কত হয়? আর হচ্ছে অ্যারাউন্ড 6400 কিলোমিটার হয়, 6400 কিলোমিটার। তাহলে দেখো 6400 × 10⁻³ মিটার হয়, রাইট? মানে 6.4 10⁻6 মিটার, এটা হচ্ছে আর। তাহলে যদি বসিয়ে দাও তাহলে ভি সমান পেয়ে যাবে, ভি সমান হচ্ছে √2 গণিত জি হচ্ছে 9.8 গণিত হচ্ছে আর হচ্ছে 6.4 10⁻6। যদি বসাও তাহলে পাবে 11.2 কিলোমিটার/সেকেন্ড। এইটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার/সেকেন্ড। তার মানে হচ্ছে যে কোনো বস্তুকে যদি এই পরিমাণ তুমি বেগ দাও 11.2 কিলোমিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার দূর যেতে পারে। তো এই পরিমাণ যদি বেগ দাও তাহলে কি সে কিন্তু পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে, যেটা হচ্ছে রকেটের ক্ষেত্রে দেওয়া হয়। রকেট বা
যেগুলো আমরা স্যাটেলাইট পাঠাই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু এই পরিমাণ বেগ, এর থেকে বেশি পরিমাণ বেগ দিই, তবেই তারা কিন্তু পৃথিবীর যে আকর্ষণ বল তার বাইরে চলে যেতে পারে। তো এইটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার সেকেন্ড। এবার তুমি যদি চাঁদের ক্ষেত্রে ক্যালকুলেট করো, চাঁদের ক্ষেত্রে যে জি প্রাইম হয় সেটা হচ্ছে পৃথিবীর যে জি তার থেকে 6 গুণ কম, মানে G/6 হয়। পৃথিবীর ভূপৃষ্ঠে যদি জি হয় তাহলে চাঁদে হবে G/6। আর চাঁদের যে ব্যাসার্ধ সেটা কত হয়, যে আর প্রাইম, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের প্রায় হচ্ছে 1/4 গুণ, মানে R/4। তাহলে তুমি যদি ভি বার করে, ভি প্রাইম সেটা হবে 2 জি প্রাইম আর প্রাইম, সেটা হবে √2। জি প্রাইম হচ্ছে G/6 আর আর প্রাইম হচ্ছে R/4। তাহলে যদি বার করে এটা হবে এই ভি, পৃথিবীর যে মুক্তিবেগ, পৃথিবীতে যে মুক্তিবেগ তার 1/5 অংশ। তো দেখো সেখানে চাঁদের ক্ষেত্রে কিন্তু মুক্তিবেগ অনেকটাই কম, এটা হচ্ছে অ্যারাউন্ড 2.4 কিলোমিটার পার সেকেন্ড হয়। যে ভূপৃষ্ঠে হচ্ছে 11.2 আর চাঁদে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তো বিভিন্ন গ্রহের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা, যখন এখন তুমি দেখতে পাও যে পৃথিবী যে আছে, পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল আছে, তাই তো? এই বায়ুমণ্ডলে কী কী গ্যাস আছে? নাইট্রোজেন পাবে অনেকটা, অক্সিজেন পাবে, নাইট্রোজেন, অক্সিজেন, এই সমস্ত গ্যাসগুলো তুমি বেশি পাবে। কিন্তু তুমি হাইড্রোজেন পাবে না, হিলিয়াম পাবে না, এই সমস্ত এগুলো হচ্ছে হালকা গ্যাস। আর অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু ভারী গ্যাস। তো হালকা গ্যাসগুলো তুমি কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে দেখতে পাবে না, ভারী গ্যাসগুলো কিন্তু দেখতে পাবে। তুমি চাঁদের ক্ষেত্রে কোনো বায়ুমণ্ডলই থাকে না। আবার যদি বৃহস্পতি, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, আর একটা হচ্ছে ধরো বৃহস্পতি নিলাম, আর বৃহস্পতির যে বায়ুমণ্ডল সেখানে হচ্ছে অক্সিজেনও থাকে, নাইট্রোজেনও থাকে, হাইড্রোজেনও থাকে, হিলিয়াম থাকে। কেন? চাঁদের ক্ষেত্রে কোনো বায়ুমণ্ডল নেই। পৃথিবীর ক্ষেত্রে তোমার হচ্ছে আছে, বায়ুমণ্ডল আছে, কিন্তু সেখানে শুধুমাত্র ভারী গ্যাসগুলি আছে, কোনো হালকা গ্যাস নেই। আর বৃহস্পতির ক্ষেত্রে বায়ুমণ্ডল আছে এবং সেখানে হালকা গ্যাস, ভারী গ্যাস সব আছে। তো এটার কারণ কি? এর কারণ হচ্ছে তুমি কোথা থেকে ব্যাখ্যা করতে পারো? মুক্তিদ্যুতি থেকে বার করতে পারো। যে আমরা জানি পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? চাঁদের ক্ষেত্রে মুক্তিবেগের, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, চাঁদের ক্ষেত্রে আমরা কত বললাম? 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আর বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি যেহেতু অনেকটা বড় এবং সেখানে জি অনেক বেশি হবে, সেক্ষেত্রে অনেকটা বেশি, তার মান অনেক বেশি হয়। আমার ওকে, এটা ধরে নিলাম অনেকটা বেশি, অনেক বেশি। তো বৃহস্পতির ক্ষেত্রে অনেক বেশি। এবার যখন কোনো গ্যাস সম্পর্কে আলোচনা করবে তখন তার কী হয়, যে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের যে অণুগুলো থাকে তাদের একটা বেগ থাকে, সেটা বলা হয় RMS বেগ। RMS বেগ মানে মূল গড় বর্গ বেগ। মানে তার যে কিছু কিছু পার্টিকেলের বেগ অনেক বেশি হবে, কিছু কিছু পার্টিকেলের অনেক কম বেগ হবে, এবং সেই জন্য মানে যেহেতু গ্যাসে অসংখ্য পরিমাণ কণা থাকে বা পার্টিকেল থাকে, সেহেতু তাদের একটা গড় বেগ আমরা বলে থাকি, সেটাকে আমরা RMS বেগ দিয়ে লিখে থাকি, এবং সেটা হচ্ছে অ্যারাউন্ড √3/RT/m এইভাবে লিখে থাকি। যে তার মানে ভর যদি বেশি হয় তাহলে পরে তার RMS বেগ কম হবে, এবং তার যদি ভর কম হয় তাহলে বেগ বেশি হবে। এবার এই যে RMS বেগ, এটা যদি প্রমাণ উষ্ণতা চাপে, মানে প্রমাণ উষ্ণতা মানে আমাদের যে স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার, স্ট্যান্ডার্ড যে প্রেশার, সেই ক্ষেত্রে এর যে গ্যাসের ক্ষেত্রে তুমি যদি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে বার করো, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই যে বেগটা RMS বেগ VRMS, এই VRMS হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় না অ্যারাউন্ড 1.6 কিলোমিটার পার সেকেন্ড হয়। কিন্তু যখন হচ্ছে পৃথিবী উৎপন্ন হয়েছিল বা পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন ভূপৃষ্ঠের উষ্ণতা অনেক বেশি ছিল, এবং তখন এই RMS বেগ ছিল অ্যারাউন্ড 5 কিলোমিটার পার সেকেন্ড। এবার পৃথিবীপৃষ্ঠের মুক্তিবেগের মান কত? 11.2, আর RMS বেগ কত? 5। এবার কিছু কিছু পার্টিকেলের বেগ 11.2 এর বেশি ছিল, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে বা হিলিয়ামের ক্ষেত্রে কী ছিল, তাদের যেহেতু ভর অনেক কম, যেহেতু অনেক কম, তার বেগ অনেক বেশি ছিল, এবং সেক্ষেত্রে কিছু কিছু পার্টিকেলের বেগ অনেক বেশি ছিল, যে পৃথিবীর যে মানে মুক্তিবেগ, তার পৃথিবী পৃষ্ঠের যে মুক্তিবেগ তার থেকে বেশি ছিল, এবং সেই জন্য তারা পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে গেছে। আর অক্সিজেন, নাইট্রোজেন এদের যেহেতু ভর অনেক বেশি হয়, যেহেতু অনেক বেশি হয়, তাদের ক্ষেত্রে RMS বেগ অনেক কম হয়, এই মুক্তিবেগের থেকে অনেক কম হয়, তাই তারা পৃথিবীর বায়ুমণ্ডলে থেকে গেছে। চাঁদের ক্ষেত্রে মুক্তিবেগের মান কিন্তু 2.4
কিলোমিটার পার সেকেন্ড, 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাই চাঁদের ক্ষেত্রে কী হয়, চাঁদের ক্ষেত্রে যে অক্সিজেন হোক বা হাইড্রোজেন হোক হিলিয়াম হোক প্রত্যেকেরই মুক্তি মানে তাদের যে আরএমএস বেগ সেটা হচ্ছে এই মুক্তিবেগের থেকে বেশি ছিল। তার জন্য তারা চাঁদের যে যে মহাকর্ষ ক্ষেত্র সেখান থেকে বেরিয়ে গেছে এবং সেখানে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই। বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু উল্টো, বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু তার মুক্তিবেগ অনেক বেশি, তো সেই ক্ষেত্রেও মানে সেটা হাইড্রোজেন হোক বা হিলিয়াম হোক বা নাইট্রোজেন বা অক্সিজেন হোক, তাদের মুক্তিবেগ কিন্তু তাদের যে আরএমএস বেগ সেটা কিন্তু এই যে বৃহস্পতির ক্ষেত্রে যে মুক্তিবেগ তার থেকে অনেক কম, তাই তারা বায়ুমণ্ডল থেকে বেরোতে পারেনি। তাই বৃহস্পতির যে বায়ুমণ্ডলে সমস্ত রকমের গ্যাস তুমি দেখতে পাবে, চাঁদের ক্ষেত্রে কোনো বায়ুমণ্ডল নেই। আর পৃথিবীর ক্ষেত্রে বায়ুমণ্ডল থাকলেও শুধুমাত্র ভারী গ্যাসগুলি থাকে, যাদের আরএমএস বেগ অনেক কম থাকে, আরএমএস বেগ অনেক কম তারাই কেবলমাত্র আছে। আর যাদের আরএমএস বেগ বেশি মানে হাইড্রোজেন হিলিয়াম তারা কিন্তু আর নেই, তারা কিন্তু বেরিয়ে গেছে। তো তার কারণটাই হচ্ছে কিন্তু মুক্তিবেগ। তো এটা একটা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিতে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাস কেন কম পাওয়া যায়, তার কারণ হচ্ছে মুক্তিবেগের জন্য, তাদের মুক্তিবেগ অনেক বেশি সেই জন্য। ওকে, এবার আসছি কিছু উদাহরণ। যে প্রথম কোশ্চেন, যে সূর্যের চারিদিকে পৃথিবী বৃত্তাকার ও কক্ষপথে ঘোরে ধরে নিয়ে পৃথিবীর প্রদক্ষিণ দ্রুতি কিলোমিটার পার আওয়ার এককে কক্ষীয় কৌণিক বেগ নির্ণয় করো। পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এত। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবী যদি বৃত্তাকার কক্ষপথে ঘোরে, পৃথিবীর ভর যদি এম হয়, সূর্যের ভর যদি এম হয়, পৃথিবীর ভর যদি স্মল এম হয়, তাহলে পরে প্রদক্ষিণ দ্রুতি বার করো। প্রদক্ষিণ দ্রুতি আমরা কী জানি, ভি সমান হচ্ছে 2πr/t। তাহলে 2πr কত দেওয়া আছে, 1.5 10⁸ কিলোমিটার পার আওয়ারে বার করতে পেরেছে। আর টি হচ্ছে কত, টি হচ্ছে প্রদক্ষিণকাল। প্রদক্ষিণকাল কত হয় তা আমরা জানি 365 দিন হয়। তাহলে 365 দিন আওয়ারে করতে হবে, ঘন্টাতে 365 গুণিত 24। তাহলে 365 গুণিত 24 যদি বসাও তাহলে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। তাহলে এটা হবে তোমার হচ্ছে অ্যারাউন্ড 1.076 10⁵ কিলোমিটার পার আওয়ার হবে। আর কি চেয়েছে, কক্ষীয় কৌণিক বেগ। কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগা সমান হচ্ছে v/r। তাহলে v/r বার করতে হলে ভি হচ্ছে 1.076 10⁵, আর আর সমান দেওয়া আছে দেখো 1.5 10⁸। তাহলে যদি বসাও তাহলে পাবে অ্যারাউন্ড 7.17 10⁻⁻⁴ র্যাড পার আওয়ার হবে। তো এই দুটো পেয়ে গেলে। নেক্সট কোশ্চেন, যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে যায় তাহলে কত দিনে 1 বছর হবে? তাহলে আমরা জানি যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে আর কিউ, টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে আর কিউ। মানে তার যদি দূরত্ব সূর্য থেকে যদি পৃথিবীর দূরত্ব এটা যদি তোমার কমে যায় তাহলে কী হবে, প্রদক্ষিণকালও কমে যাবে। তাই টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। তাহলে কত দিনে 1 বছর হবে, মানে কত দিনে 1 বছর মানে কি, পৃথিবীর প্রদক্ষিণকাল হচ্ছে 1 বছর, তাহলে প্রদক্ষিণকাল কত হবে পৃথিবীর। তার মানে হচ্ছে আমাকে বার করতে গেলে এটা করতে হবে যে টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউ, তার মানে টি স্কোয়ার বাই আর কিউ সমান হচ্ছে ধ্রুবক। তাহলে ধরো প্রথমে ছিল তার পৃথিবীর প্রথমে ছিল টি আর ব্যাসার্ধ ছিল আর তার মানে টি স্কোয়ার বাই আর কিউ, সেটা হবে এখন হচ্ছে প্রদক্ষিণকাল হচ্ছে টি1, তার টি1 স্কোয়ার বাই এখন হচ্ছে তার ব্যাসার্ধ কত, ধরো আমি আর1 লিখলাম, তাহলে আর1 কিউ। তাহলে টি স্কোয়ার বাই আর কিউ যেহেতু ধ্রুবক, তাহলে টি1 স্কোয়ার বাই আর1 কিউ এটাও হবে ধ্রুবক, তার মানে এই দুটো সমান হবে। তাহলে টি স্কোয়ার বাই আর কিউ সমান হচ্ছে টি1 স্কোয়ার বাই আর1 কিউ। তাহলে এক্ষেত্রে আমাকে কী বার করতে হবে, টি1 বার করতে হবে। টি1 স্কোয়ার সমান হচ্ছে টি স্কোয়ার গণিত হচ্ছে আর1 বাই আর তার কিউব। এবার টি কত, টি হচ্ছে তোমার হচ্ছে 365 দিন হয়, 365 দিনে 1 বছর হয়। আর আর1 কত, আর1 হচ্ছে এখন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, মানে আর1 সমান হচ্ছে r/2। তাহলে দেখো টি স্কোয়ার গণিত আর1 সমান হচ্ছে r/2 বাই আর তার কিউব। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে টি1 স্কোয়ার পেয়ে যাবে। টি হচ্ছে কত 365 তার স্কোয়ার, আর r/2 বাই আর দেখো একটা আর কেটে যাবে 1/2, 1/2 কিউব মানে হচ্ছে 1/8। তাহলে এটা পেয়ে যাবে, দেখো টি1 সমান হচ্ছে √365 স্কোয়ার বাই 8, এটা পেয়ে যাবে অ্যারাউন্ড 129 দিন। তাহলে যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে যায় তাহলে 129 দিনে 1 বছর হবে, মানে পৃথিবীর প্রদক্ষিণকাল 129 দিন হবে। ওকে, লাস্ট কোশ্চেন, যে পৃথিবী পৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি উল্কা পিণ্ডের মুক্তিদ্রুতি কত? তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে
1800 কিলোমিটার দূরে, এটা হচ্ছে 1800 কিলোমিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে কত? 6400 কিলোমিটার। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল দূরত্ব কত? সেটা হচ্ছে আর সমান হচ্ছে আর প্লাস এইচ, মানে হচ্ছে 6400 কিলোমিটার প্লাস হচ্ছে 1800 কিলোমিটার। এটা হচ্ছে কিলোমিটারে আছে, মিটারে করতে হবে। তার মানে হচ্ছে তোমাকে বার করে যদি করো তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এটা ওকে, এখানে 6300 দেওয়া আছে, 6300 ধরলাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে 8×3=11, 8100 কিলোমিটার। এটা হচ্ছে আর। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই উল্কাপিণ্ডের দূরত্ব দেওয়া আছে। আর হচ্ছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জানি যে মুক্তিদ্রুতি কত হয়? মুক্তিদ্রুতি ভি সমান হচ্ছে √2gr। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। আর উল্কাপিণ্ডের ক্ষেত্রে কী হবে? ভি প্রাইম হচ্ছে √2g'(r'). এবার আর প্রাইম হচ্ছে কত? আর প্রাইম হচ্ছে এইটা যেটা আর পেয়েছি, সেটা হচ্ছে √2g'(r). এবার আমাকে বার করতে হবে, তাহলে আমাকে কি জানি না, আমি জি প্রাইম জানি না, জি প্রাইমটা বার করে নিই। আমরা জানি যে জি প্রাইম সমান কি? আমরা জানি gm/r²। আর জি সমান কত? gm/r²। তার মানে g'/g সমান হচ্ছে r²/r²। তাহলে জি প্রাইম সমান হচ্ছে gr²/r²। এটা যদি বসিয়ে দাও তাহলে হবে √2 × g' হচ্ছে gr²/r² গুণিত r, একটা আর কেটে গেল, তার মানে 2gr²/r √। তো এটা পেয়ে গেলে তুমি, তাহলে মানে এখান থেকে আর পেয়ে গেলে √2g/r। তাহলে আর সমান তুমি জানো, আর সমান হচ্ছে দেখো, আর সমান হচ্ছে 6300 কিলোমিটার, তার মানে 6300 কিলোমিটার 10⁻³ গণিত √2, জি হচ্ছে 9.8, আর হচ্ছে কত? 8100 কিলোমিটার ইন্টু 10⁻³। তাহলে এটা যদি বার করো তাহলে তুমি মুক্তিদ্রুতি পেয়ে যাবে উল্কাপিণ্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে 9.8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু তুমি পৃথিবী পৃষ্ঠে তুমি যদি জানো, তাহলে পরে অন্য গ্রহের ক্ষেত্রে বা অন্য উপগ্রহের ক্ষেত্রে তুমি কিন্তু মুক্তিবেগ বা মুক্তিদ্রুতি বার করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসে তোমরা জানলে যে মুক্তিবেগ সম্পর্কে, তারপরে হচ্ছে যে গ্রহের যে কেপলারের সূত্র সম্পর্কে জানলে, যে কেপলারের প্রথম সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র সম্পর্কে জানলে, এবং এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, তাই এই চ্যাপ্টারটা এই টপিকটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। আর পৃথিবীর প্রদক্ষিণ কাল হচ্ছে ভি সমান হচ্ছে √2gm/r, আর প্রদক্ষিণ কাল t²∝r3। আর সেক্ষেত্রে তুমি হচ্ছে তুমি যদি সূর্যের ভর বার করতে যাও, তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর যে প্রদক্ষিণ সেটা ধরে নিয়ে তুমি সূর্যের ভর বার করতে পারো। আর পৃথিবীর ভর বার করতে গেলে তোমাকে পৃথিবীর সাপেক্ষে চন্দ্রের যে কক্ষপথ গতিপথ সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল, সেটা হচ্ছে পৃথিবী চন্দ্রের মহাকর্ষ বলের প্রায় 179 গুণ। আর পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর মুক্তিবেগের ফর্মুলা হচ্ছে √2gr। আর তোমাকে অন্য গ্রহে বার করতে গেলে সেই গ্রহের অভিকর্ষ ত্বরণ আর তার ব্যাসার্ধ তোমাকে বসাতে হবে। আর পৃথিবীর বায়ুমণ্ডল হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা, তার কারণই হচ্ছে মুক্তিবেগ। যে মুক্তিবেগ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে, হালকা গ্যাসের ক্ষেত্রে তার যে আরএমএস বেগ সেটা অনেক বেশি হয়, তাই তারা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে গেছে। আর ভারী গ্যাসের আরএমএস বেগ অনেক কম হয়, তাই তারা বায়ুমণ্ডল থেকে বেরোতে পারেনি, তাই তারা বায়ুমণ্ডলে আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা অবশ্যই মেসেজ করো। ওকে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।